চলে এসেছি তোমাদের সাজেশন সিরিজের আজকের 3 নম্বর ভিডিও নিয়ে, যেখানে আমরা আলোচনা করব আমাদের যেটা 4th চ্যাপ্টার অর্থাৎ অভিব্যক্তি এবং অভিযোজন, তার কি কি কোশ্চেনগুলো রয়েছে, তার কি কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে। আমি তোমাদের কৌস্তব স্যার। আগেও আমাদের যতগুলো আমরা দিয়েছি ভিডিও, সেই ভিডিওগুলো তোমরা আমাদের যেটা আই বাটন রয়েছে সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে। এই সমস্ত কোশ্চেনগুলো যদি তোমরা না করে যাও তাহলে বুঝতে পারবে যে পরীক্ষায় গিয়ে কিন্তু কিছু আমাদেরকে কিছু হারাতে হবে। কারণ এই কোশ্চেনগুলো হচ্ছে সেই সমস্ত কোশ্চেন যেগুলো প্রায় আমাদের এসে থাকে, মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনে আমরা বলতে পারি। তা দেখা যাক আমাদের কি কি কোশ্চেনগুলো রয়েছে। তো আমাদের 2 নম্বরের কোশ্চেন এই অধ্যায় থেকে যেগুলো রয়েছে সেটা হচ্ছে প্রথম কোশ্চেন, যে জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলারের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলি এবং তার একটি জৈব যৌগের নাম লেখো। বিক্রিয়কগুলোর নাম তোমরা কি বলবে? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন আর জলীয়বাষ্প। আর উৎপন্ন পদার্থের নাম তোমরা কি বলবে? একটা বলে দেবে, ল্যাকটিক অ্যাসিড। সমস্ত অঙ্গ কিভাবে অভিব্যক্তিকে ব্যাখ্যা করে তা বিশ্লেষণ করো। তো আমরা জানি সমস্ত অঙ্গ কথার অর্থ হচ্ছে যে সমস্ত অঙ্গের উৎপত্তি এবং গঠন একই, কিন্তু আমাদের দেখতে এবং কাজ আলাদা। তো এটা হয়েছে কেন? কারণ পরিবেশ আলাদা হওয়ার জন্য হয়েছে জিনিসটা। তাই এটা বলতে পারি যে ভিন্ন পরিবেশে যাওয়ার জন্য তাদের মধ্যে পরিবর্তন এসছে, অর্থাৎ অভিব্যক্তি ঘটছে। আচ্ছা, মানবদেহের কোন নিষ্ক্রিয় অঙ্গ কার রূপ তার ছকের সাথে দেখাও। এটা একটু বড় কোশ্চেন, 2 নম্বরের মতো তোমরা মিনিমাম 4টার মধ্যে দেখিয়ে দেবে। যেমন ধরো আমাদের চোখ, আমাদের যেটা টেল বোন সেটা হয়ে গেছে কক্সিস। তারপর যেটা ছিল আমাদের চোখের তৃতীয় অক্ষিপল্লব নিকটিকেটিং পর্দা, সেটা হয়ে গেছে প্লিকা সেমিলুনারিস। এরকম করে কয়েকটা তোমাদের উদাহরণ দিয়ে দেবে। আচ্ছা, অথবা তোমাকে এরকম কোশ্চেন করতে পারে, মানব দেহের মেরুদণ্ডে খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। তো মেরুদণ্ডে উপস্থিত হচ্ছে আমাদের কক্সিস, আর খাদ্যনালীতে উপস্থিত রয়েছে আমাদের অ্যাপেন্ডিক্স। আচ্ছা, বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে, এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘ ছাড়া হলো। বেঁচে থাকতে গিয়ে ওই বাঘেদের মধ্যে কি কি জীবন সংগ্রাম হবে সেটা বলো। এখন বলা যাচ্ছে কি, বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ বেশি আছে। তাহলে এখন যদি বাঘগুলোকে ছাড়া হয়, তাহলে প্রথম কথা হচ্ছে বাঘেদের নিজেদের মধ্যে লড়াই লাগবে যে হরিণগুলোকে খাওয়ার জন্য, তাহলে অন্তঃপ্রদেশ সংগ্রাম। এখন কোনো জঙ্গলে ছাড়া হচ্ছে মানে সেখানে আরো অনেক জীব রয়েছে, তো তাদের সঙ্গে হয়ে যাবে আন্তঃপ্রদেশ সংগ্রাম। আর নিশ্চয়ই যে বাঘটা যেখানে ছাড়া হয়েছে সেটা তার জন্য নতুন পরিবেশ, তো নতুন পরিবেশে থাকার জন্য তাদের মধ্যে ঘটবে পরিবেশের সঙ্গে সংগ্রাম। 3টা সংগ্রামই আমাকে এখানে লিখে দিতে হবে। আচ্ছা, শিম্পাঞ্জি খাবারের জন্য কিভাবে উই পোকা শিকার করে তা লেখো, তা ব্যাখ্যা করো। তো সেই যে কাঠি ঢুকিয়ে তারপর হচ্ছে হাতুড়ি, ছোট ছোট হাতুড়ি আর নেহাই বানিয়ে যে বাগান ফাটিয়ে, সেটা আমাদেরকে বলতে হবে। প্রাকৃতিকভাবে শুধু বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ আছে এমন একটি পুকুরে কিছু তেলাপিয়া মাছ ছাড়া হলো। বেঁচে থাকতে গেলে ওই তেলাপিয়াদের মধ্যে কি ধরনের জীবন সংগ্রাম ঘটবে তা লেখো। জাস্ট এইটার মতো এইটার মতোই আমাদেরকে 3টা ব্যাখ্যা দিতে হবে। যে এক তেলাপিয়া মাছেদের মধ্যে হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম, একটা তেলাপিয়া মাছের সঙ্গে অন্য মাছের সঙ্গে হবে আন্তঃপ্রজাতি সংগ্রাম, আর যে পরিবেশে নতুন পরিবেশে গেছে সেই পরিবেশে থাকার জন্য হবে পরিবেশের সঙ্গে সংগ্রাম। তো 3টা আমাদের বলতে হবে। আচ্ছা, অস্তিত্বের জন্য সংগ্রাম, ডারউইনের মতবাদটি ব্যাখ্যা করো। তো আমাদের অস্তিত্বের জন্য সংগ্রামে তো আমরা জানি যে খাদ্য এবং বাসস্থান সীমিত হওয়ার জন্য যে লড়াইটা লাগছে তাকে বলা হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম। এখানে আমাদের 3টা পয়েন্ট লিখতে হবে। একটা হচ্ছে আমাদের অন্তঃপ্রজাতি, একটা হচ্ছে আন্তঃপ্রজাতি, একটা হচ্ছে আমাদের পরিবেশ সঙ্গে সংগ্রাম। আচ্ছা, অভিসারী এবং অপসারী অভিব্যক্তি পার্থক্য লেখো। অভিসারী আমরা জানি যে ভিন্ন পরিবেশে থাকা জীবগুলো যখন একই পরিবেশে এসে যেভাবে যেভাবে তাদের মধ্যে একই রকম বৈশিষ্ট্য চলে আসে, তাকে বলা হচ্ছে অভিসারী অভিব্যক্তি। আর অপসারী ক্ষেত্রে কি হচ্ছে, একই জায়গা থেকে উৎপন্ন লাভ করেছে কিন্তু ভিন্ন পরিবেশে থাকার জন্য তাদের মধ্যে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য এসেছে, এটাকে বলা হচ্ছে অপসারী অভিব্যক্তি। আচ্ছা, ল্যামার্কের অঙ্গের ব্যবহার এবং অব্যবহার সূত্রটির মূল বক্তব্য কি ছিল? তো অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র আমাদের করে রাখতে হবে। যে আমরা জানি যে যে সমস্ত অঙ্গ আমরা বেশি ব্যবহার করি সেই সমস্ত অঙ্গগুলো আমাদের বেশি ডেভেলপ হবে, আর যেগুলো আমরা ব্যবহার করছি না সেগুলো আমরা ডেভেলপ হবে না, ধীরে ধীরে সেটা বিলুপ্ত প্রায় অঙ্গ হয়ে যাবে বা আমাদের অবলুপ্ত হয়ে যাবে। আচ্ছা, শিম্পাঞ্জির সমস্যা সমাধান দক্ষতা 2টি উদাহরণ দাও। সেই একই কথা আমাদের লিখতে হবে, হাতুড়ি নেহাই প্লাস হচ্ছে উইপোকা ঢিপি, আর হচ্ছে অ্যাসপিলিয়া রুডিস, সে নামটাও কিন্তু মানে মনে রাখতে হবে। কোয়াসার্ভেটের টিকা বা কোয়াসার্ভেটকে অগ্রদূত বলা হচ্ছে কেন? তো কোয়াসার্ভেটের ক্ষেত্রে আমরা কি কি লিখবো? আমরা আবিষ্কারকের নাম লিখবো ওপারিন, তার বৈশিষ্ট্য কি সেটা লিখবো, আর এর সঙ্গে যে আরএনএ যুক্ত হয়ে প্রোটোসেল তৈরি করেছিল সেটা লিখে দেবো। আচ্ছা, উটের লোহিতত্ব কণিকা কিভাবে মরুভূমির ঊষর পরিবেশ জন্য তৈরি তার সমস্যা সমাধানে সাহায্য করে সেটা বলো। তাহলে আমাদের
আরবিসি যে বৈশিষ্ট্যগুলো অর্থাৎ 240% বৃদ্ধি পেতে পারে, তারপর হচ্ছে ডিম্বাকার নিউক্লিয়াস বিহীন, এগুলো আমাদেরকে মেনশন করতে হবে। পাখির ডানা ও বাদুড়ের ডানার মধ্যে বিবর্তনগত সম্পর্ক বুঝিয়ে দাও। তো পাখির ডানা আর বাদুড়ের ডানা হচ্ছে পরস্পর উৎপত্তি একই, আর হচ্ছে কি বলতো দেখতে আলাদা হতে পারে। উৎপত্তি একই কারণ এদের মধ্যে সবার মধ্যে রেডিয়াস আলনাস সমস্ত হাড়গুলো রয়েছে, হাড়গুলোর নাম তোমাকে মেনশন করতে হবে আর লিখে দিতে হবে এটা হচ্ছে আমাদের একটা অপসারী বিবর্তনের এক্সাম্পল বা সমসংস্থঙ্গের এক্সাম্পল। ভেনাস হৃৎপিণ্ড কাকে বলা হচ্ছে উদাহরণ দাও। ভেনাস হৃৎপিণ্ড হচ্ছে যে সমস্ত হৃৎপিণ্ড শুধু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে তাকে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড, যেমন হচ্ছে মাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আচ্ছা, 3 নম্বর এবং 5 নম্বরের কোশ্চেন যদি চলে আসি এই অধ্যায় থেকে, তাহলে কি কি আসতে পারে? যেমন প্রথম হচ্ছে তুলনামূলক ভ্রূণতত্ত্ব কিভাবে অভিব্যক্তিতে প্রমাণ হিসেবে কাজ করে। তো তোমাদেরকে আমি একটা সাজেশন দেবো, এই কোশ্চেন থাকলে এর অথবা যদি কোনো কোশ্চেন থাকে সেটা করার চেষ্টা করবে, কারণ এটাতে বেশি ভাষা লেখা পসিবল হয় না। তোমাকে এখানে মেনশন করতে হবে যে ওই বৈশিষ্ট্যগুলো কি কি আছে। তোমাকে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, হেকেলের তত্ত্ব, ভন বেয়ারের তত্ত্ব, এগুলো তোমাকে লিখতে হবে। বিভিন্ন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের তুলনামূলক সারিস্থান থেকে জৈব বিবর্তনে কিরূপ প্রমাণ পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। অর্থাৎ তোমাকে এই যে পরিবর্তনটা হয়েছে সেটা হৃৎপিণ্ডের সাপেক্ষে বলতে হবে। অথবা যদি তো এরই আরেকটা ভার্সন হচ্ছে কি, বিবর্তনের ফলে ক্রমান্বয়ে জটিলতা সৃষ্টি হয়, এই ধারণাটি মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন থেকে ব্যাখ্যা করো। দুটো সেম কনসেপ্ট কিন্তু। তো হৃৎপিণ্ডের ছবি কিন্তু তোমাকে এঁকেই করতে হবে এটাকে, ঠিক আছে? এটা তোমাদের 3 থেকে 5 নম্বরের কোশ্চেন দেয়, 3 অথবা 5 নম্বরের কোশ্চেন দেয়, তো তোমাকে ছবি সহায় কিন্তু প্র্যাকটিস করে নিতে হবে। তো ছবি এখানে হচ্ছে কিন্তু মাস্ট, ওকে, ছবি এখানে দরকার। ঘোড়ার জীবাশ্ম থেকে আমরা কিভাবে প্রমাণ পেয়েছি, মানে ঘোড়ার জীবাশ্ম অভিব্যক্তিবাদ প্রমাণে কিভাবে সাহায্য করে সেটা ব্যাখ্যা করো। বা তোমাকে বললো বিভিন্ন জীবাশ্মের উচ্চতা, দাঁতের এবং পায়ের আঙুলের পরিবর্তন দ্বারা ঘোড়ার বিবর্তনের ইতিহাসকে কিভাবে ব্যাখ্যা করে, মানে ঘোড়া ওই ছকটা। তাহলে ঘোড়ার বিবর্তনের যে ছক রয়েছে লিখে দিচ্ছি আমি, ঘোড়ার বিবর্তন ছক, ঠিক আছে? আচ্ছা, প্রাণের উৎপত্তি পরে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি পরপর লেখো। একটা বড় ঘটনা তোমাদের লেখা আছে, দেখবে জৈব অভিব্যক্তি একটা বড় একটা ঘটনা তোমাদের লেখা আছে ছক করে, সেই ছকটা আমাদের করতে হবে। তো তোমাকে এখানে শব্দ ছকের মাধ্যমে বলেছে, তো এখানে ছক তৈরি করে তোমাকে লিখতে হবে, ছক তৈরি করে আলোচনা দিদি তোমাকে দেখাতে হবে। মৌমাছির ক্ষেত্রে আচরণগত অভিযোজনগুলি সংক্ষেপে লেখো। অর্থাৎ মৌমাছির যে চক্রাকার নৃত্য এবং যেটা ওয়াগেল ড্যান্স, এই দুটো সম্পর্কে তোমাকে মোটামুটি একটা ছবি এঁকে তোমাকে করে দিতে হবে। এরকম একটা ধরো ছবি এঁকে দিলে, এখানে ছবি এঁকে দিলে, আর এখানে ইংরেজি 8-এর মতো যেটা হচ্ছে আমাদের যেটা ওয়াগেল ড্যান্স সেটা করে দিলে তুমি, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কি আমাদের, না অভিব্যক্তি এবং অভিযোজন দুটি বিচ্ছিন্ন ঘটনা, না তারা আন্তঃসম্পর্কযুক্ত দুটি ঘটনা। একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো যে জৈব বিবর্তনের সামগ্রিক ঘটনাগুলি রেখাচিত্রের সাহায্যে দেখাও। তো এটা বেশ কষ্ট কোশ্চেন, তো আমি সাজেশন দেবো যদি এই কোশ্চেন তোমাদের বাই চান্স দিয়ে দেয়, লিখতে হবে কিছু করার নেই, যদি অথবা থাকে এটাকে অথবাটাই তোমার চেষ্টা করবে। কেন অভিব্যক্তি অভিযোজন দুটি বিচ্ছিন্ন ঘটনা নাকি একই ঘটনা, এটা তোমাকে দেখাতে হলে পুরো তোমাকে ঘোড়া বিবর্তনে দিয়ে তোমাকে বোঝাতে হবে যে ঘোড়া কিভাবে চেঞ্জ হয়েছে। অথবা তোমাকে দেখাতে হবে যে প্রথমে আচরণ কাকে বলে বলতে হবে, তারপর অভিব্যক্তি কাকে বলে বলতে হবে, তারপর বলতে হবে যে বিভিন্ন আচরণের জন্য জীবদের মধ্যে বিভিন্ন অভিযোজন দেখা যায়, তার ফলে কিছু চেঞ্জ হয়, এরকম করে করে তোমাকে লিখতে হবে। আচ্ছা, জীবনে জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলানোর পরীক্ষা ছবি সহ করতে হবে। আর এখানে তোমরা অবশ্যই পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত পরপর যেরকম একটা পরীক্ষা লেখা হয় সেইভাবেই কিন্তু লিখবে। মাছের পটকা এবং পায়রা বায়ুথলি কিভাবে অভিযোজনে সাহায্য করে, তো তোমাকে মাছের পটকাতে সেই রেড গ্রন্থি আর এটা মিরাবিলিয়া দিয়ে উল্লেখ করতে হবে। আর পায়রা বায়ুথলিতে তোমাকে 9টা বায়ুথলি এক্সাম্পল, মানে এক্সাম্পল না, নাম নয় মানে সংখ্যা, আর হচ্ছে তোমাকে তার যে দ্বিশ্বসন সেটা তোমাকে মেনশন করতে হবে। শুষ্ক মরু অঞ্চলে জল ক্ষয় রোধের জন্য ক্যাকটাসের দুটি অভিযোজনগত ভূমিকা, তো ক্যাকটাসের যে পর্ণকাণ্ড তোমাকে মেনশন করতে হবে, তার পাতা কাঁটায় পরিণত হয়েছে সেটা তোমাকে বলতে হবে। মরুভূমি পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য উটের দেহে কি কি পরিবর্তন দেখা যায়, যা যা পরিবর্তন হয়েছে, তার ওয়াটার স্যাক, তার পুঁজ, তার মল, তার মূত্র, ইউরিক অ্যাসিড, গ্লোমেরুলাস সবার সম্পর্কে তোমাকে বলতে হবে। এমনকি যদি এটা 3 নম্বরের কোশ্চেন দেয় তাহলে কিন্তু আরবিসির নামটাও এখানে দিয়ে দেবে, ঠিক আছে? একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ডারউইনের প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিতে লেখো। তো এটা তোমাকে জিরাফের উদাহরণ দিয়ে তোমাকে বলতে হবে। এখানে তোমাকে
জিরাফের উদাহরণ দিয়ে কোশ্চেনটাকে লিখতে হবে। জিরাফের উদাহরণ মানে জিরাফের গলা কিভাবে লম্বা হলো। দেখো যদি এটা 3 নাম্বারের দেয় তাহলে তোমাকে শুধু জিরাফ দিয়ে করলে হয়ে যাবে, কিন্তু যদি 5 নাম্বার দেয় তোমাকে পুরো ডারউইনের তত্ত্ব লিখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এই করে আমাদের আজকের এই যে বিবর্তনগত যে বিবর্তনের যে চ্যাপ্টারটা যে সাজেশন গুলো সেগুলো কমপ্লিট হলো। আগের সাজেশন গুলো যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আমাদের যে আই বাটনটা রয়েছে উপরে দেখতে পাচ্ছ, এখানে গিয়ে ক্লিক করলে তোমরা কিন্তু সমস্ত যে সমস্ত ক্লাসগুলো হয়েছে এই সাজেশন সিরিজের সেটা তোমরা পেয়ে যাবে। আর এই যে আজকের পিরিয়ডটা যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের যে বংমিষ্টি অ্যাপ রয়েছে সেই বংমিষ্টি অ্যাপে গিয়ে তোমরা এই পিরিয়ডটা ডাউনলোড করতে পারবে। তোমাদের বংমিষ্টি অ্যাপটাকে ইনস্টল করার পর তোমরা সাইন আপ করার পর দেখবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে একটা কমিউনিটি সেকশন যেখানে রয়েছে সেখানে চলে যাবে। কমিউনিটি সেকশনে গিয়ে সেখানে ফ্রি ক্লাস 10 এর যে গ্রুপটা রয়েছে সেখানে তোমরা জয়েন করে যাবে। সেখানে জয়েন করে গেলে যে যে পিডিএফ গুলো আমাদের এই সিরিজে চলেছে সেগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে এই করে তোমাদের সেকেন্ড সেমেস্টারে যে যে চ্যাপ্টারে যা যা সাজেশন হতে পারে সেগুলো সব শেষ হলো। আমি তোমাদের কৌস্তব স্যার, আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা যারা তোমরা নতুন এসছো সাবস্ক্রাইব করে দাও, আর হ্যাঁ অবশ্যই বেল আইকনটা টিপে দেবে যাতে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। ওকে, তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ হচ্ছে। দেখা হবে তোমাদের সঙ্গে আবার কোনো একটা ভিডিও নিয়ে। ঠিক আছে, তা সকলকে টাটা।